চারিদিকে শুধুই বরফ। আহারে, চোখ ফেরানো যাচ্ছে না, এ কি দৃশ্য! ধীরে চলো, ও বাপ রে বাপ, এরকম অ্যাক্টিভিটিস কিছু করতে হবে। 9 থেকে 10 কিলোমিটার লম্বা এটা অটল টানেল। এই হচ্ছে হাড়িম্বা দেবী মন্দির। বরফ এমন জমেছে আর এমন পড়া পড়েছে, এই দেখুন এই গাড়িটা আটকে গেছে কিভাবে। ভাই রে ভাই, এমন ভাষা ফেসেছি এখানে না। 3 দিন আমরা এই মানালি ভ্রমণ করব, যার গল্প শুরু হয়েছিল কাসল থেকে। সেদিন কাসল থেকে মণিকরণ ঘুরে রাতে মানালি পৌঁছাই, আর আজ শুরু হবে নতুন অধ্যায়, মানালি ভ্রমণ। গুড মর্নিং ফ্রম মানালি। মানালিতেই আমাদের হোটেল মোনাল। সিমলা মানালি ভ্রমণে আজকে আমাদের 4র্থ দিন, আর আজকে রয়েছে আমাদের এই মানালি থেকে অটল টানেল, শিশু এবং সোলান ভ্যালি ট্যুর। আমাদের গাড়ি টাড়ি সব রেডি হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টও করিনি, কারণ এখন সময় হচ্ছে সকাল 7টা। ব্রেকফাস্ট সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলাম। খবর আগেই ছিল, যেখানে যাচ্ছি সেখানে প্রচুর বরফ আছে, তাই ঠান্ডা সেই রকম লাগবে। সেই জন্য কিছুটা রাস্তা যাওয়ার পর গাড়ি দাঁড়ালো এক দোকানের সামনে। তো আমরা এখন দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। রোডের পাশে এরকম প্রচুর দোকান রয়েছে, সব নাম্বার দেওয়া রয়েছে। এই দোকানগুলো থেকে আপনাকে নিতে হবে এখন উইন্ডশেটার নিতে হবে, সেই সঙ্গে আলাদা জুতো যেগুলো বরফের মধ্যে হাঁটতে হয় সেগুলো। ঠান্ডার মধ্যে এখানে পরিস্থিতি দেখুন, সবাই এখন এইগুলো নিতেই ব্যস্ত। এই যে একটা পরিয়ে দিয়েছে, এখান থেকে 250 টাকা পড়ছে জুতো এবং এই ড্রেসটা। সামনের দৃশ্য দেখুন একেবারে, সে তো শুভ্র বরফে ঢাকা রয়েছে পর্বত শৃঙ্গগুলো। একেবারে জবরদস্ত ড্রেস পরে নিয়েছে একেবারে। শীত আর কি বাড়ির কাছে আর আসবে না। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে বিপাশা নদী। এখন আমরা সোজা চলেছি অটল টানেলের দিকে। অটল টানেল 11টা নাগাদ হয়তো খুলতে পারে। ওই অটল টানেল পার হয়ে আমরা সোজা যাব শিশু পর্যন্ত। এই প্রথম দেখতে পাচ্ছি রাস্তার দুদিকে বরফ জমে আছে। ক্রমশই বরফের পরিমাণ বাড়ছে রাস্তার দুদিকে। এই বরফের মধ্যেই দোকানপাট নিয়ে বসে আছে সবাই। কি অবস্থা দুদিকে রাস্তার! এখন আমরা আপাতত সোলাং ভ্যালিতে পৌঁছেছি। সোলাং ভ্যালি মানালি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। সোলাং ভ্যালিতে আমরা এখন দাঁড়াবো না, ফেরার পথে দাঁড়াবো। আপাতত সোজা অটল টানেল হয়ে শিশু যাব। মানালি থেকে অটল টানেলের দূরত্ব 24 কিলোমিটার এবং সোলাং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। এইবার দেখা যাচ্ছে রাস্তার দুদিকে এবার কয়েক ফুট বরফ জমে আছে। দেখুন বরফ গড়িয়ে রাস্তায় এসে পড়েছে, উপরে এত বরফ জমে আছে। আর পাইনের ফাঁকে এ দৃশ্য দারুণ লাগে। এই যে শৃঙ্গটা দেখা যাচ্ছে উপরে বরফ জমে আছে, এটা মানালি থেকেও দেখা যায়। বরফ সরানোর কাজ হচ্ছে এখানে। রাস্তা অটল টানেল আর 5 কিলোমিটার আছে। জানি না সামনে আরও কত সুন্দর দৃশ্য অপেক্ষা করে আছে। আপাতত যা দেখছি তাতেই ভ্রমণ সার্থক মনে হচ্ছে। বুঝলাম বরফ দেখতে হলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেস্ট হবে। অটল টানেল আর 2 কিলোমিটার। সামনে বরফ নিয়ে খেলা শুরু হয়ে গেছে। এই বরফ দেখে আর তারা থাকতে পারেনি। এই যে বরফ, অসাধারণ লাগছে এই জায়গা। আমাদের গাড়ি এটা দাঁড়িয়ে আছে, এখন কখন ছাড়ে দেখি। পথে এত বরফ দেখে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যে এখানে একটু শুয়ে পড়ি। বরফ এমন জমেছে আর এমন পড়া পড়েছে, এই দেখুন এই গাড়িটা আটকে গেছে কিভাবে, পুরো বরফের মধ্যে ঠেসে গেছে। আবার এইখানে এই জন্য কি বিক্রি, গ্লাভস বিক্রি করছে। এইটাই হচ্ছে এনাদের জীবন। সামনেই অটল টানেল, আর টানেলে ঢোকার আগে এই জ্যামটা হয়েছে। 11টার আগে সাধারণত টানেল খোলে না, যার জন্যে জ্যামটা এখানে হয়েছে এরকম। এইখানে পরিস্থিতিটা একবার দেখুন, দুদিকে গাড়ির জ্যাম কীরকম। টানেলে পৌঁছাতেই আমাদের তো 2 ঘন্টা লেগে যাচ্ছে। এই যে মানুষ তো আনন্দ করতে আসছে, আর এই মানুষগুলোর অবস্থা দেখুন। এনরা কিন্তু এই বরফ পরিষ্কার করছে এরকমভাবে। রাস্তা এমন জ্যাম হয়ে গেছে বরফে,
যে বরফ পরিষ্কার করছে এই যে এরা খুব মজা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আরো আছে, তোমার ফ্যান আছে এখানে, এদিকে আসো। কই ফ্যান কোথায়? কালকে দেখা হয়েছিল, ওই যে ওই যে ওই যে। ও তো বড় হয়ে গেছে আমাকে দেখে দেখে। এরা কি মজা পাচ্ছে দেখুন, এই বরফের সমুদ্রে আনন্দে এরা ধরছে না আমাদের। সত্যি আমাদের এরকম আনন্দ আর এনাদের এরকম কষ্ট, আরে চোখ ফেরানো যাচ্ছে না। এ কি দৃশ্য, হায় 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 হায়। मैं लेफ्ट बड़ी बार के ना वहां लगा दूंगा, फिर खुद এইখানে বরফের মধ্যে এরকম জামা কাপড় करेंगे तो किस খাবার দাবার নিয়ে বসেছে। আমরা এখন যেখান থেকে যাচ্ছি এর নিচেও বরফ রয়েছে, কিন্তু বরফের রাস্তায় চলছি আর দুদিকের এই বরফ সবে সরিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, এই জন্য এরকম বরফ সরিয়ে তারপর একটুখানি জায়গা করে গাড়ি রাখা হচ্ছে। বাপ রে বাপ, কি অবস্থা! হ্যাঁ, অটল টানেল সামনে, আবার রোটাংয়ের মধ্যে পড়ে এটা। এবার আমরা টানেলে ঢুকবো, আর টানেলের আগে দেখুন বরফ কত, মানে পুরো টানেলটাই জমে আছে বরফে। 9 থেকে 10 কিলোমিটার লম্বা এটা অটল টানেল রোটাং। 10,040 ফিট উচ্চতায় এটা। বিখ্যাত এই টানেল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। 2020 সালে এটি উদ্বোধন করা হয়। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম একক নল বিশিষ্ট হাইওয়ে টানেল, যা ভ্রমণের সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা কমিয়ে দেয়। সেই সঙ্গে লাদাখের রাস্তাও সারা বছর খোলা রাখে। এই আমরা পুরনো রোডে ফিরে এলাম। ওরে বাপরে, এইবার একেবারে সাদা বরফ চারিদিকে। চন্দ্রভাগা, এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা পার করে এপারে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আর আমরা এখানে কিছু স্নো অ্যাক্টিভিটি যদি করা যায় করে গাড়িতে উঠে শিশু যাব, তারপর সোলাং ভ্যালি। স্নো অ্যাক্টিভিটি নিচে হচ্ছে, আর এইখানে রয়েছে, এখানে প্রচুর দোকানপাট রয়েছে বরফের মধ্যে। গিয়ে দেখুন, আর এই গাড়িগুলো মনে হয় আগে থেকেই দাঁড়িয়ে থাকে, যার জন্য এতেও বরফ জমে আছে, প্রত্যেকটা গাড়ির উপরে বরফ জমে আছে। এখানে রয়েছে জিপ লাইন, 500 টাকা করে নিচ্ছে এক একজনের। এখন এই সিঁড়ি দিয়ে আমরা বরফের সমুদ্রে যাচ্ছি। এখানে মাটি বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে বরফ। সানগ্লাস কিন্তু লাগবেই, না হলে আপনি খালি চোখে এখানে তাকাতে পারবেন না, এমন অবস্থা। এখানে রয়েছে এরকম স্নো বাইক, এই স্নো বাইক চড়ছে, এই যে প্রচুর মানুষ নেমেছে, তারা এই যে বরফ নিয়ে খেলাও করছে। এই কোথায় খাওয়া দাওয়া করছে তাই দেখুন, প্রত্যেকটা চেয়ার বরফের উপরে, গাড়িগুলো পুরো বরফে ঢেকে যাচ্ছে। এইগুলো চড়তে পারেন, এগুলো 1,000 টাকা। আপনারা 2-3 জন যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 1,000 টাকা পড়বে এইটা। এবার আমি স্নো বাইকে উঠেছি, আর এ যা চলে না, আমি তো কাশ্মীরে উঠেছি। আয় আয় আয়, ওরে বাপ রে বাপ, কি স্পিড! ধীরে চলো, ও বাপ রে বাপ, বিরাট স্পিড গো, কার মাথায় গিয়ে পড়ে এই তো ভাবছি আমি। এবার আমরা ঘুরছি এখান থেকে। ও চলো চলো, এরকম অ্যাক্টিভিটিস কিছু করতে হবে, আমি তো উড়ে যাচ্ছি একেবারে। ও ও ধীরে ধীরে ধীরে। এটা কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, এটা করতে হবে। স্নো বাইকটা 500 টাকায় এই। ও হয়ে গেল, এ অভিজ্ঞতা নিতেই হবে এখানে এলে। এখন আমি এই জিপ লাইন করবো, এটাও 500 টাকা করে নিচ্ছে পার হেড, একদম এই নদীর উপর দিয়ে যাবে। এই যে একজন টঙে দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই আমি এবার এটা নিয়ে। এই শুরু হবে এবার জার্নি। पीछे को लेटो, सो जाओ पीछे को, ऐसे पूरा जितना पीछे को गिरेंगे उतना कंफर्ट रहेगा। ओके, हाँ वीडियो चालू है, चालू है। हाँ एंड गो। ও চলতে শুরু করেছি জিপ লাইন। জিপ লাইনে আমি বহুবার চড়েছি, তা ভয়ের কোনো ব্যাপার নেই। আপনারা আসলে অবশ্যই জিপ লাইনটা করবেন। সেই অভিজ্ঞতা ভাই, সেই অভিজ্ঞতা। এবার নিচ দিয়ে নদী গেছে,
আহারে কি অনুভূতি এখানে এসে, এই চলে এলাম। अभी ये लेके फिर जाना पड़ेगा उधर। ब्लॉग এবার আমি চলে এলাম এই পাশে যে আমি বরফগুলো দেখছি না, এই বরফগুলো কিন্তু অনেকটা মানে পরিষ্কার রয়েছে, কারণ এখানে মানুষজন আসছে না তাই। এইবার যাই হোক ওই পার থেকে এলাম, এবার এই পারে যাব, আর আমার হাতে এখন এইগুলো ধরা রয়েছে। আমি আবার উপরে উঠছি, এই উপরে উঠতে হবে আবার, চলো। তবে যাই করছি খুবই কস্টলি, একবার 500। कहाँ से आए? हम कलकत्ता से आए हैं। कोलकाता से। ओके, हो गया? ब्लॉगर हो? हाँ। ओके बाय। ও বাই বাই হয়ে গেল। আহারে এই অভিজ্ঞতা কোথায় পাবেন আপনারা বলুন? অসাধারণ অসাধারণ, খুব দ্রুত যাচ্ছে এবার। ও দারুণ অভিজ্ঞতা, দারুণ। এইখানে ওরে বাবা, ব্রেক কষলো কি করে? কাম খতম, আবার ये लेकर फिर ऊपर जाना है। ঠিক আছে, এই যে সেই কয়েদির মতো শিকল পরিয়ে দিয়েছিল, এখন এটা নিয়েই উপরে আবার যাচ্ছি। চলো, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার খেতে হবে। এখানে আবার কাঁচা আম কেটে রেখেছে, এখানে ছোলা রয়েছে। যাই হোক কিছু তো একটা খেতে হবে এখন, খেয়ে দে শিশু চলে যাব। ব্রেকফাস্ট আমাদের দিয়েছিল, কিন্তু গাড়ি একটু দূরে রয়েছে, ও গাড়িতেই পড়ে আছে, আমার আর খাওয়া হয়নি। আর দুপুরে অবশ্যই খাবার আছে, কিন্তু এখান থেকে ভাত নিয়ে নিলাম, ভাত ডাল এগুলো দিয়ে 150 টাকা নিচ্ছে, শুধু এইটা 150 টাকা। এখন আমরা এখান থেকে 4 কিলোমিটার দূরে শিশুতে যাচ্ছি। অনেকক্ষণ ধরেই যাচ্ছি আমরা, আর দুদিকে এইরকমই বরফ রয়েছে, সুতরাং এখন দেখতে দেখতে পুরোটাই খানিকটা একঘেয়ে মনে হচ্ছে। চন্দ্রভাগা, চন্দ্ররিভার। এবার হিমবাহ নেমে এসছে দুদিক থেকে, এখানে যে কোনো সময় হিমানী সম্প্রপাত হতে পারে। এটা হচ্ছে হিমদ্রোণী, মানে হিমবাহ উপত্যকা, এটা ইউ আকৃতির। এ তো কাশ্মীরের বেতাব ভ্যালির মতো এটা খানিকটা। বাহ 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 বাহ, আরে এখানে আবার একটা লেকও আছে, অসাধারণ তো দেখছি। ও সত্যি স্বর্গ এটা, ভয়ানক অবস্থা এখানে। বাবা নামবে কোথায়, জল আর বরফ। এখন আমাদের নামিয়ে দিল এই শিশু ভ্যালিতে, আর এইদিকে তো পুরো বরফ আর বরফ। আর এইখানেও এরকম জুতো ভাড়া, এই 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 অন দ্য স্পটে এসেও আপনারা এরকম জুতো ভাড়া পেয়ে যাবেন এখানে। এর মাঝে মাঝে আবার এরকম বরফ গাদা দিয়ে রেখেছে সরিয়ে, তাও রোদ আছে বলে বরফ অনেকটা গলে গেছে। আচ্ছা, আর এইদিকে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। এবার একেবারে বরফের মধ্যে ঢুকছি। আই লাভ লাহুল শিশু ভ্যালি। এই গাছগুলো কি গাছ জানি না, শিশু গাছ হতে পারে। তো যাই হোক, এইখানে প্রচুর মানুষ চলে এসছে। এই দিকটাই কিন্তু বেশি এনজয় করা যাচ্ছে, কারণ নিচে পুরোটাই হচ্ছে বরফ, আর তার মাঝে এই প্রচুর গাছ রয়েছে। শুধু নদীটাই জেগে আছে, বাকি সব বরফে ঢেকে আছে। ও ভাই, স্বর্গ কাকে বলে সেটা শিশুতে না এলে সত্যিই আমি বুঝতে পারতাম না। দিগন্ত বিস্তৃত এই সাদা বরফের ক্ষেত্র, তার উপরেও জেগে আছে পর্বতশৃঙ্গ, পর্বতশৃঙ্গ ভরে আছে সাদা বরফে, আর তার মধ্যে এই গাছগুলো এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। ফেব্রুয়ারি এবং মার্চে আসেন তাহলে এই বরফটা পাবেন। ফেব্রুয়ারিতে কিন্তু এই রোড মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, সেটা আবার খেয়াল রাখতে হবে। তবে আমি বলবো মার্চে আসুন, মার্চে আসলে এরকম উন্মুক্ত বরফ ক্ষেত্র পাবেন, বরফ আর বরফ, চারিদিকে শুধুই বরফ। ও ইয়া, পুরো শুয়ে আছি আমি একেবারে বরফের সমুদ্রে। কি বরফ এখানে, অকল্পনীয়, দারুণ লাগছে, দারুণ। আহা রে, বরফে একটু গড়াগড়ি দিয়ে নিরে, এ যে কত বরফ, ওরে বাবারে, এখানে মনে হয় মাজা পর্যন্ত বরফ জমে আছে। 5 রাত 6 দিনের আমাদের এই সিমলা এবং মানালি ট্যুর করাচ্ছে বাবা বিশ্বনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মোটামুটি কদিন ওরা খুব সুন্দর করে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, এবং যেখানে খাবার নিয়ে যাওয়ার মতো সেখানে কিন্তু ওরা খাবারও সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং অন দ্য স্পটে আমাদের খাইয়ে দিচ্ছেন। এবার লেকের কাছাকাছি যাচ্ছি, এই বরফে সবই ঠিক আছে, কিন্তু সানগ্লাস মাস্ট বি, লাগবেই। এই হচ্ছে শিশু লেক, লেক দুপাশে বরফ, কিন্তু লেকে কোনো বরফ নেই। লেক পাড়ে বসে বসেও সময় কাটাতে পারবেন এরকমভাবে।
তো এখানে এরকম বিভিন্ন জায়গায় ছোলাও বিক্রি হচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। বেশ ভালো লাগছে, অনেকক্ষণ আছি। আর আমার সামনে যে সিনটা এটা আরও ভালো দেখাই, এদিকটার সিনটা আরও তো সুন্দর লাগছে। কি ভাই এটা কি, একেবারে বরফের সমুদ্র। আর আমাদের এই যে ভ্রমণ সঙ্গী এইখানে বরফের উপরে সব খাবার দাবার নিয়ে রেডি হয়ে আছে, আমাদের এরকম জায়গায় খাওয়ানো হচ্ছে। আজকের মেনু হচ্ছে পি রাইস, আর কি আছে দাদা? আর আছে আপনার আলুর দম। আলুর দম রয়েছে, আচ্ছা, এরপরে আছে আপনার চিলি পনির। চিলি পনির। এই বরফের উপরে এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, কল্পনা করা যায়। খেয়েছে সবাই? হ্যাঁ, সবাই খেয়েছে, বাকি এক গ্রুপ বাকি আছে। খুব দায়িত্ব সহকারে কিন্তু খাওয়ানো দাওয়ানো চলছে এখন। আর এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এই ভুট্টা এগুলোর দাম বেশি 70 আর এগুলো হচ্ছে 50। এই ভাই বিহারি ভাই বিক্রি করছে। বিহার হ্যাঁ না ঘর আপকা? ইউপি হ্যাঁ ভাই কা ঘর। এই নিলাম হচ্ছে ভুট্টা, এটা 50 টাকা নিয়েছে, 50। এটা কিন্তু সুইট কর্ন, মানে খুব নরম এবং মিষ্টি। এখানে যে জিপ লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু 500 টাকা পার হেড, যাওয়া এবং আসা। শিশুতে অনেকক্ষণ আনন্দ করার পর যে রোডে আমরা এখানে এসেছিলাম ঠিক সেই রোড বরাবর ফিরে যাচ্ছি সোলাং ভ্যালিতে। আমরা ওদিকে শিশু থেকে ঘুরে এখন পৌঁছালাম সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি মানে বিরাট জমজমাট আমি দেখছি। সোলাং ভ্যালিতেও এখন বরফ রয়েছে। এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, এমনকি এই ঘোড়াও রয়েছে, ঘোড়া করেও আপনি উপরে যেতে পারেন। সব থেকে বেশি অ্যাক্টিভিটি বেশি রয়েছে এই সোলাং ভ্যালিতে। কত উপর দিয়ে যাচ্ছে এটা। প্যারাগ্লাইডিং এখানে প্রচুর হচ্ছে, প্রচুর। আর সামনে রয়েছে রোপওয়ে। রোপওয়ে 750 টাকা নেয়, অনেকটা উপরে নিয়ে যাবে। এই হচ্ছে সোলাং ভ্যালি, এখনও বরফ আছে এখানে প্রচুর। এইটা এখন এখানে নাম নেই, চলো। এইখানে হচ্ছে রোপে, এটা 750 টাকা। এখানে যে প্যারাগ্লাইডিং হচ্ছে, মানে কম উঁচুতে ওড়াবে, সেটা হচ্ছে 1600 টাকা। ক্যামেরা ওরা করে দেবে, আর ক্যামেরা যদি আপনি করে নেন তাহলে 1300 টাকা। আর ওই একেবারে রোপওয়েতে একেবারে উপরে নিয়ে যাবে, তারপর ওইখান থেকে যেটা ছাড়ে ওটা 4000 টাকা পড়ে। সোলাং ভ্যালিও আমাদের ঘোরা হয়ে গেল, এখন আবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমরা এই যে এখান থেকে জুতো নিয়েছিলাম এবং জ্যাকেট নিয়েছিলাম, 250 টাকা দুটো একবারে নিয়েছিল। সেটা এখন আবার যাওয়ার পথে গাড়ি দাঁড় করালো, আমরা এটা জমা দিয়ে আবার হোটেলের দিকে যাচ্ছি। এই পৌঁছে গেলাম আমরা হোটেলে। এখন আর কি, এখন খানিকটা রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে ম্যালের দিকে যাব। ম্যাল থেকে এসে রাতের খাওয়া দিয়ে ঘুম। মানালি ঘুরে কেমন লাগলো? খুব ভালো লাগলো। বরফ পেয়েছেন? হ্যাঁ, বরফ পেয়েছি। কালকে বাসে আস্তে আস্তেই বরফ দেখি। সকাল থেকে যে হোটেলে আছি, হোটেলের সামনেই সিন, একবারে ঘুম থেকে উঠেই বরফ দেখেছি, তারপরে ঘুরতে বেরিয়েছি। এখন ম্যালেতে রয়েছি। এই হচ্ছে আজকে রাতের আমাদের খাবার, বেশ জমজমাটি হবে মনে হচ্ছে। বেশ ঠিক আছে, মরণটা মোটামুটি আছে, ভালোই করেছো। কিরে, তো ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কেমন হয়েছে? ভালো। গুড মর্নিং ফ্রম মানালি। হিমাচল ভ্রমণে আজকে আমাদের 5ম দিন। আমরা এই হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমরা ঘুরবো মানালি লোকালে যে সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে সেগুলো। ব্রেকফাস্টে আজকে আমাদের আলুর পরোটা, আর এই যে আলুর পরোটাটা এটা কিন্তু তেল ছাড়া। মানালি লোকাল সাইট সিইংয়ের মধ্যে প্রথমে আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। দুদিকে পাই না দেবদারুর শাড়ি, এটাই এর একটা অন্যতম বৈশিষ্ট্য, এই হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা।
এটা একটু পাহাড়ের উপরে, এই জন্য গাড়ি নিয়ে উঠছে উপরে। আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী বা হিড়িম্বা দেবী টেম্পল। এদিকেই হিড়িম্বা দেবী মন্দির, আমরা এখন এদিকে যাব। এদিকে প্রচুর দোকানপাট। হিড়িম্বা দেবী টেম্পল, হিড়িম্বা। এটা আসলে একটা গুহা মন্দির। মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবী শোনা যায় এখানে ধ্যান করেছিলেন, এবং সেই জন্যই এই হিড়িম্বা দেবী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। বিরাট উঁচু উঁচু এই পাইনা দেবদারু। আর এখানে রয়েছে পুজো সামগ্রী, আপনারা পুজো দিতে পারেন ভেতরে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। জায়গাটা খুবই জমজমাট। মানালি আসলে তাদের প্রধান আকর্ষণই কিন্তু হচ্ছে এই হিড়িম্বা দেবী টেম্পল, ম্যাল আর বশিষ্ঠ মন্দির। চলো, এই হচ্ছে হিড়িম্বা দেবী মন্দির। হিড়িম্বা দেবী মন্দিরের স্থাপত্য শৈলী কিন্তু একটু অন্য ধরনের। এটা আসলে একটা গুহা মন্দির, ভিতরে শিলা রয়েছে এবং সেটাকেই হিড়িম্বা দেবী হিসাবে পূজিত হয়। এরকম লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে, তবে ভেতরে কোনো ছবি তোলা যাবে না, কিন্তু লাইন বেশ ভালোই পড়ে। এটা ঘুরে ঘুরে লাইন। এই দিকটা খুবই জমজমাট, কারণ এখানে ওই পোশাকাদি পরার ব্যাপার রয়েছে। এই দিক দিয়ে হেঁটে গিয়েও কোনো একটা পয়েন্ট আছে। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে আছে। মন্দির মানে ভেতরে দর্শনের জন্য কিন্তু অনেক বড় লাইন দিতে হচ্ছে। দেখুন লাইনটা কোথায় চলে গেছে। এখানে জুতো রাখা যায়। বাপরে, আমি তো হেঁটেই যাচ্ছি, লাইন তো অনেক বড়। 1-2 ঘন্টা লাগবে মনে হয়। এটা লাইন এদিক দিয়ে ঘুরে 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 এসে শেষ কোথায়? এই যে এইখানে শেষ। বিরাট এরিয়া। রাজা বাহাদুর সিং 1553 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই হিড়িম্বা দেবী মন্দির। মন্দির সকাল 6টায় ওপেন হয়। এই জন্য আপনি যদি সকালের দিকে আসেন তাহলে কিন্তু এই ভিড়টা আর চোখে পড়বে না। এখন প্রচণ্ড ভিড় আছে। আমরা এখন বড় লাইনে দাঁড়িয়ে আছি। শোনা যায় ভীমের স্ত্রী হিড়িম্বা দেবী এখানে বসে ধ্যান করেছিলেন। তারপরেই এই মন্দির 1553 খ্রিস্টাব্দে এখানে তৈরি করা হয়। আর মন্দিরে এই যে জিলাপি ভাজা হচ্ছে, এইগুলো কিন্তু পুরো ফ্রিতে দেওয়া হয়, একদম গরম গরম ভাজছে। তো মন্দির থেকে এখন মানে প্রসাদ তো ভেতর থেকে দিয়েছিল, আর বাইরে জিলাপি দেওয়া হচ্ছে ফ্রিতেই। এই প্রসাদও আমি নিয়ে নিলাম। সবথেকে অবাক লাগে হচ্ছে এই যে মন্দিরটা না, পুরোটাই বলা যায় কাঠের তৈরি। আরে কাঠের তৈরি একটা মন্দির কি করে এত বছর ধরে টিকে আছে, এটাও কিন্তু একটা বিস্ময়। হিড়িম্বা দেবী মন্দির আমাদের দেখা হয়ে গেল, দর্শন সেরে নিলাম। ভেতরে গিয়েছিলাম, লাইন দিয়েছিলাম, কিন্তু খুব একটা বেশি ভিড় হয়নি। এই মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি। মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটান, এবং দেখা যাচ্ছে এই অঞ্চলেই সব থেকে বেশি ভিড় দেখা যাচ্ছে এখানেই। জায়গাটা এত মনোরম না, পুরোটাই হচ্ছে এরকম দেবদারু আর পাইন দিয়ে ঘেরা, যার পরে এখানে হাজার হাজার মানুষ হিড়িম্বা টেম্পলে এখানে আসবেই। যত রিলস বানানো বা অন্যান্য ভিডিও বানাচ্ছেন সব এইখানে এসেই। আর এরকম রাস্তা রয়েছে এখানে বেশ কয়েকটা, প্রত্যেকটা রাস্তা দিয়েই মানুষ আসা যাওয়া করেন এবং প্রচুর ভিড় থাকে। আর এই উপরে রয়েছে না হিমাচলি ড্রেসে আপনি সাজগোজ করতে পারেন। এই যে এখানে পোশাকাদি সাজানো হচ্ছে, এরকম এগুলো 50 টাকা 100 টাকা এরকম নেয়। খরগোশ নিয়ে ছবি তোলারও প্রচলন রয়েছে প্রচুর। এই যে খরগোশ নিয়ে ছবি তোলার প্রচলন রয়েছে এইখানে সবই। এটা হচ্ছে বনবিহার ঢুংরি, 10 টাকা করে টিকিট। কি আছে ভেতরে দেখি? বনবিহার ঢুংরি, এই আর কি ছোটো পার্ক। এখানে বাচ্চারা খেলা করছে, এই সমস্ত নানান জিনিসপত্র এখানে রয়েছে আর কি। এখানেও সময় কাটানো যায়। আগে হয়তো এরকম জায়গায় কোনো টিকিটই ছিল না, এখন এগুলো করে দেওয়া হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের হিড়িম্বা দেবী মন্দির দর্শন। এরপর আমরা এখান থেকে অন্য কোথাও যাব। হ্যাঁ, এখানে এই পোশাকাদি বিক্রি হচ্ছে। হিড়িম্বা দেবী মন্দিরের এখানেও ইয়াক রয়েছে, ইয়াকের পিঠে উঠে জাস্ট ছবিটা তোলা যেতে পারে। এবার ডেঞ্জারাস হয়, বাবা কীভাবে তাকাচ্ছে। দুপাশে খাবার দাবারের প্রচুর দোকানপাট রয়েছে এবং কেনাকাটার। ট্যালেন্ট কি তাই দেখুন, ট্যালেন্ট কাকে বলে। এই দাদা, এই যে এটা কিন্তু হাতে আঁকছে নেই। কে নাম হ্যাঁ আপকা? विक्रांत विक्रांत বিক্রান্ত। পুরো ছবিগুলো ওনার নিজের হাতে আঁকা।
সামনেই মানালি ম্যাল রোড সামনে। আর আমরা এখন যাচ্ছি বশিষ্ঠ মন্দিরে। বশিষ্ঠ মন্দির এখান থেকে 3 কিলোমিটার দূরে। এইটা হচ্ছে ম্যালে আসবো একটু পরে আমরা। আমরা এখন নেমে গেলাম পার্কিংয়ে, আর এখান থেকে এইদিকে আর একটু হেঁটে গিয়ে বশিষ্ঠদেবের মন্দির রয়েছে। এই মুহূর্তে মানালির চারিদিকে যত পর্বত রয়েছে না, সব বরফে ঢাকা। আমরা সব লাইন দিয়ে এগোচ্ছি এখন। ভালো আছে তো? হ্যাঁ, ভালো ভালো। আরে তোমার ভিডিও দেখে দেখে বড় হয়ে গেলাম আমি। তবে বেশ কিছুক্ষণ কিন্তু হাঁটতে হচ্ছে একেবারে উপরের দিকে। ধীরে ধীরে হাঁটলে খুব একটা কষ্ট কিছু নেই। দুপাশে প্রচুর দোকানপাট, এখানে জুতো খুলতে হবে। এই বশিষ্ঠ মন্দিরের এখানে মোট 3টি মন্দির রয়েছে। একটা হচ্ছে শ্রীরামের মন্দির, একটা হচ্ছে শিব মন্দির, আর একটা হচ্ছে বশিষ্ঠ মুনির মন্দির। 3টে মন্দির এক জায়গায়, এবং এখানেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। আর এইখানে এই যে বশিষ্ঠদেবের মন্দির রয়েছে, এটি প্রায় 4000 বছর পুরনো মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে মেন মন্দির বশিষ্ঠ মুনির মন্দির এর ভেতরে। আর উপরে রয়েছে রাম মন্দির, আর এর এদিকেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। মেয়েদের এবং ছেলেদের আলাদা স্নানের জায়গাও রয়েছে কিন্তু এখানে। এই যে উষ্ণ প্রস্রবণে এখানে পুরুষদের স্নানের জায়গা, নিচে আছে মেয়েদের স্নানের জায়গা। এটা হচ্ছে পুরুষের স্নানের জায়গা। জল গরম আছে, ফুটছে, বোঝা যাচ্ছে। তো আপনারা যদি স্নানের পোশাক এনে থাকেন তাহলে কিন্তু এই কুণ্ডে স্নান করতে পারেন। স্নান করলে কিন্তু অনেক রোগের উপশম হয়। এই যে কুকুরটা, এটা কিন্তু বিদেশি। এই যে এই দাদার কাছে আয় ভাইয়া, বাড়িয়া, হিন্দিতে বলছে বাড়িয়া বাড়িয়া। এন্ডা এইভাবে এখানে এইগুলো বহন করে নিয়ে যায়। চলো ভেতরে ঢুকি এবার। हाँ ये कुंड है ऊपर जेंट्स का। এর কাঠের কাজগুলো বিরাট কাজ। মন্দিরে কাঠের কাজ, কারুকার্য, দারুণ কারুকার্য। গিয়ে পড়েছে ভেতরে। এটা হচ্ছে রাম মন্দির। তাহলে এগুলো আমাদের দেখা হয়ে গেল। এবার হোটেলে ফিরে যাব, খাবার খাবো। এই আমরা পৌঁছে গেলাম আবার আমাদের হোটেলে। এখন দুপুরের খাবার খাবো, কিন্তু অলরেডি দেখুন ওয়েদার খারাপ হতে শুরু করেছে, বৃষ্টি পড়ছে। চলে এলাম ডাইনিংয়ে। এই এখনকার খাবার হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আচ্ছা চাটনি পাঁপড় এগুলো তো থাকে। এটা কি আছে? আলু পটলের তরকারি। এই হচ্ছে কাতলা মাছ, একটা ডাল আর সাদা ভাত। গোটা সিমলা ট্যুরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মাছ পাচ্ছি, মাছ সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে পৌঁছাই মানালি ম্যাল রোডে। এখানেও কিছুটা সময় ঘোরাঘুরি করে পৌঁছাই হোটেলে। ততক্ষণে রাতের খাবারের সময় হয়ে গেছে। ধনিয়া চিকেন, তার সঙ্গে নবরত্ন রয়েছে, ডাল, আজকে আবার পায়েসের ব্যবস্থা রয়েছে। খাওয়াটা ভালোই হবে মনে হচ্ছে, শেষ দিন। চিকেনের অনেক রকম পদ হয় স্যার। হ্যাঁ সে তো হয়। আজকে একটা লেটেস্ট করা হয়েছে, হ্যাঁ ধনিয়া পাতা দিয়ে চিকেন। আচ্ছা চলো খেয়ে দেখা যাক কেমন। সব বসে গেছে এখানে খেতে। এটা বলা যায় আমাদের আজকে লাস্ট দিন, এবং এটাই রাতের খাবার লাস্ট। আগামীকাল আমরা এখান থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই আমাদের হোটেল মানালিতে, হোটেল মোনাল। একে আজকে টাটা জানাতেই হবে, সঙ্গে মানালিকে। গুড মর্নিং বন্ধুরা, সিমলা মানালি ভ্রমণের আজকে আমাদের একেবারে শেষ দিন। আজকে আমরা মানালি ছেড়ে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের সোজা চলে যাব আমরা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন রয়েছে সেই নেতাজি এক্সপ্রেস, তাও রাত 12:30টায়। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করেই গাড়িতে উঠে বেরোবো। হোটেল ছাড়ার আগে মানালিতে আমাদের এই নান, চানা মশলা, বোঁদে কেমন হয়েছে ভাই? পরপর আমাদের টেম্পো ট্রাভেলারগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের গাড়ির ড্রাইভার ছিল এই রকি ভাই। রকি ভাই দারুণ ড্রাইভার, কদিন ধরে খুব ভালো আমাদের এখানে ঘুরিয়ে দেখালো। পরবর্তীতে এলে রকি ভাইয়ের সঙ্গে ঘুরবো। হ্যাঁ ঘুমা দেগে না তুমি? बिल्कुल घुमाएगा। এখন বাজে 11:45, এখান থেকে আমরা 10টায় বেরিয়ে যাব। আর আমাদের ট্রেন রয়েছে 12:30 নাগাদ চণ্ডীগড় থেকে। যাওয়ার পথে বেশ কয়েকটা হল্ট আছে, কারণ দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তারপর
বিভিন্ন জায়গায় রেস্ট নিতে হবে, দাঁড়াতে হবে, চাটা খেতে হবে, এইভাবে আমাদের যেতে হবে। মানালি থেকে চণ্ডীগড় 273 কিলোমিটার রাস্তা, যেতে অন্তত 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আর চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন রয়েছে রাত 12টায়। তবে যাওয়ার পথে বেশ কিছু জায়গায় দাঁড়াতে হবে। সে যাই হোক, ভারাক্রান্ত মন বাইরে তাকিয়ে যতটুকু বেড়ানোর স্বাদ নেওয়া যায় তাই নিচ্ছে। 273 কিলোমিটার জার্নি মানালি থেকে চণ্ডীগড়। আমরা ওই 90-95 কিলোমিটার এসেছি, মানে প্রায় 100 কিলোমিটার এসে গেছি। এখন এইখানে একটু চা পানের বিরতি, তারপর আবার রওনা হব। অবশেষে সেই সময় এলো, আমরা রোড সাইডে দাঁড়িয়ে গেলাম গাড়ি নিয়ে। আর এই যে থালা দিয়েছিল না ওরা, সেই থালা নিয়ে যাচ্ছি খেতে। থালা হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, দাও দাও খাবার দাও। আজকে হয়েছে কি, ভাত, ডাল, এটা কি আলু ভাজা, এটা কি আছে, হ্যাঁ ধোকার ডাল না, ধোকার ডালনা, ডিম। আর আমাদের খাওয়া দাওয়া সব এখানে এই যে চলছে। পাঞ্জাবে ঢুকেছি, আর পাঞ্জাবের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই খাটিয়ায় বসে চা পান। এই আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে রাত 1টায়। তো এখন ট্রলি টেনে টেনে নিয়ে যাচ্ছি ওয়েটিং রুমে। চণ্ডীগড় স্টেশনে রাতের খাবারও দেওয়া হয়েছিল বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীত তরফ থেকে। দাঁড়িয়ে রয়েছি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে চণ্ডীগড়ে। আর এখান থেকেই নেতাজি এক্সপ্রেসে করে আমরা দিল্লি পর্যন্ত যাব। যাই হোক, ট্রেন ঢুকছে আমাদের, আর ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে।